গল্পের নাম একটু অন্যরকম। লেখক গজেন্দ্র কুমার মিত্র। ছেলেমেয়ের যোগ্যতার অভাব নেই। পাত্রী মাধ্যমিক পাশ করছে স্টার নিয়ে। পাত্র অনিমেষ 4th ইয়ারে উঠেছে ফিজিক্সে অনার্স নিয়ে। বয়সটা কম, এই যা। এদের হৃদয়ের আবেগ ও কামনা আর বাধা মানতে পারছে না, এই অবস্থা। স্থির হলো যখন অভিভাবকদের কাছে ভরসা করে কথাটা পাড়া পর্যন্ত হলো না, আভাসে ইঙ্গিতে বুঝেই পাত্রীর মা বললেন, আর তোকে রাস্তায় বেরোতে দেব না। লেখাপড়া ইতি টানো, কাগজে বিজ্ঞাপন দিতে বলেছি, অনেকে অল্প বয়সী পাত্রী খোঁজে, বিয়ে দিয়ে দেব। আর অনিমেষের বাবা শোনালেন, ছেলের নাকি এখনই পিপুল পেকেছে, আমি ব্যবস্থা করছি। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে হোস্টেলে রেখে পড়বার ব্যবস্থা করব। তখন নিজেদেরই ব্যবস্থা করতে হবে, অগত্যা আত্মহত্যা। এই জীবন রেখে আর লাভ কি? লেকের জলের তো অভাব নেই। দুজনের পা একসঙ্গে বেঁধে দেব, একটা করে ইট তার সঙ্গে জলে ডুববে। মা বাবা তখন বুঝবেন। সবই ঠিক। দুজনে গিয়ে নিরিবিলি জলের ধারে বসেছে। অনিমেষ 2টো মালাও এনেছে। মরবার আগে মালা বদল করতে হবে। কেন? বোধহয় আত্মহত্যার পাপটা কাটাতেই। মালা বদল করাই তো বিয়ে। কিন্তু শেষ মুহূর্তে কন্যা বকুল বললে, আচ্ছা, আমরাই বা এত বোকা কেন? তুমি বছর 2-এর মধ্যে টাকা রোজগার করতে পারবে না? তাহলে আমরা সহজেই রেজিস্ট্রি করে চলে যেতে পারি। অনিমেষ বুঝল, বললে, পারবে অপেক্ষা করতে? পারবো না কেন? সুন্দর জীবন সামনে, তার জন্য 2 বছর অপেক্ষা করতে পারবো না? বেশ, তাহলে তুমি কথা দাও আমার জন্য অপেক্ষা করবে। তবে 2 বছর নয়, টাকা রোজগার করতে কোনো যোগ্যতা যেখানে নেই, অন্তত 3 বছর লাগবে। বলো, কথা দাও 3 বছর ঠিক অপেক্ষা করবে? নিশ্চয়ই করব। তুমি একটু বিশ্বাস করতে পারছো না? মালা ভাসিয়ে ওরা যে যার বাড়ি চলে গেল। এই প্রতিজ্ঞার 3 দিনের মধ্যে অনিমেষ কলেজ ছেড়ে, বাড়ি ছেড়ে, উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে কোথায় চলে গেল। সঙ্গে শুধু 100 টাকা ছিল। চিঠি লিখে গেল বাবাকে, আমার জন্য ভাববেন না, ঠিক ফিরে আসব। ভাববেন না বললেই মা বাবা নিশ্চিন্ত হতে পারে না। খোঁজ খবর, কাগজে বিজ্ঞাপন সবই হলো। বিশেষ করে এই 2 বাড়ির সবাই অনিমেষের নিকট বন্ধু ইন্দ্রজিৎকে নিয়ে পড়ল। সে বেচারা যতটা পারলে খোঁজ খবর সংগ্রহের চেষ্টা করলে, ফলে খবর পাওয়া গেল না বটে। ইন্দ্রজিৎ এই 2 বাড়িরই ঘনিষ্ঠ হয়ে উঠল। না, অনিমেষ বোম্বে যায়নি। সাধারণত ভাগ্যান্বেষণে তরুণরা যে জন্যে যায় এবং ব্যর্থ হয়ে ফিরে আসে, সে গেল আমেদাবাদে, যেখানে গুজরাটিদের অনেক পয়সা, অনেক রকমের উন্নতির ব্যবস্থা বাড়ছে দিন দিন। সেখানেই গেল। হোটেলের এখানে বিপুল খরচা। কোনো মতে 2 দিন টোটো করে ঘুরে একটু শহরতলির মতো জায়গায় এক দরিদ্র পরিবারে একটি ঘর ভাড়া করলো। এরা গুজরাটি নয়, মারাঠি। 2টি মাত্র ঘর, একটা ভাড়া দেয়, একটিতে থাকে মা আর মেয়ে। মেয়ে স্কুল থেকে সবে পেরিয়েছে, কলেজ যাওয়ার সামর্থ্য নেই। মহিলার নাম লীলা তলওয়ারকর, মেয়েটির নাম শোভা। ভাড়া বেশি নয়, ঘরও ছোট। যাই হোক, অনিমেষ চারিদিকে ঘুরতে লাগলো। খেতে হয় হোটেলে, যত সস্তা দামের হোটেলই হোক, ওর পক্ষে অনেকখানি। তাছাড়া ওসব রান্না সহ্যও হয় না। রকম সকম দেখে মহিলা বোধহয় বুঝলেন অবস্থা। নিজেই ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার দুবেলার খাওয়াতে কত খরচ হয়? তা বেশ, 9 টাকা 2টো নিরামিষ মিল। তাছাড়া চা তো আছে, জল খাবার না হয় নাই খেলাম। টাকা তো বেশি সঙ্গে নেই, এরপর কি করব ভাবছি। তা দেখো বাবা, আমরাও নিরামিষ খাই, যদি খারাপ না লাগে আমাদের সঙ্গে খাও তো টাকা 5 হয়ে যাবে। অনিমেষ হাত বাড়িয়ে স্বর্গ পেল প্রায়। এদের রান্না অনেক ভালো, উপরন্তু এরা সকালে চা আর 1খানা রুটি দেন। খাওয়াও একঘেয়ে নয়, মধ্যে মধ্যে 2-1টা খাদ্য সত্যি মুখরোচক। টক দই থেকে শ্রীখণ্ড বলে একটা পদার্থ করেন, খুবই সুস্বাদু।
সুখাদ্য। লীলার বোধহয় মায়াই পড়ে গিয়েছিল। তিনি একদিন বললেন, এখানে কিছু দূরে আমার ভাইয়ের একটা ছোটোখাটো কারখানা আছে, যদি কাজকর্ম শিখতে চাও আমি বলে দিতে পারি, আর অন্তত তোমার খাওয়ার থাকার খরচ যাতে চলে যায় বোধহয় ততটুকু দিতে পারবে। আবারও যাকে বলে হাত বাড়িয়ে স্বর্গ পেল অনিমেষ। কাজ একটা 3 দিনের মধ্যেই ঠিক হয়ে গেল। 100 টাকা মাইনে, 1 টাকা করে টিফিন। অনিমেষ যে লেখাপড়া জানে, ফিজিক্সে অনার্স নিয়ে পড়েছে, আর 1 বছর থাকলে পাশ করে বেরিয়ে যেত শুনে লীলার ভাই ব্যবহারও ভালো করতে লাগলেন। শুধু তাই নয়, অফিস ওয়ার্ক যাকে বলে তাও কিছু কিছু করিয়ে নিতে লাগলেন। তার জন্য কিছু বাড়তিও দেবেন বললেন। আরও নিশ্চিন্ত হলো অনিমেষ এদের সহৃদয় ব্যবহারে। শোভা মেয়েটির দিকে অত ভালো করে তাকায়নি, কারণ অতি সাধারণ চেহারা, চেয়ে দেখার মতো নয়। কিন্তু দেখা গেল যে অনিমেষের ময়লা কাপড় জামা নিজেই টেনে নিয়ে কেচে দিতে লাগলো। ফিরে এসে দেখে বিছানাপত্র পরিষ্কার করে রাখে, ঘরও পরিষ্কার করে। প্রথম প্রথম কুণ্ঠা জানাতে শোভা সংক্ষেপে বলে, সাবানের একটা আন্দাজ মতো দাম দিয়ে দেবেন, আমি তো আমাদের সব কাজই ইস্ত্রিও করে নিই, একসঙ্গে হয়, ওতে আর অসুবিধা কি। এরপর ওই মামা সাহেবের দৌলতে সে অন্য একটি বড় কারখানায় গিয়ে পড়ল। মামা লীলাকে ইদানিং মা বলেই ডাকত, সেই সুবাদে মামা। সম্প্রতি নতুন বড় কারখানার অংশীদার হয়েছেন। তিনি এমনি লোকই চাইছিলেন, কাজকর্ম বুঝে নিতে পারে সহজে, বুদ্ধিমান, ভদ্র এবং চোর বা জুয়াচোর নয়। মাইনেও বাড়ল। সে স্বেচ্ছায় লীলামাকে বলে কিছু টাকা বাড়িয়ে দিল। মা বাধা দিচ্ছিলেন অবশ্যই। অনিমেষ বলল, মা এত ভালো খাওয়া হোটেলে হয় না। শুধু তাই নয়, আপনারা ভাড়াটের মতো দেখেন না, আত্মীয়ের মতোই ব্যবহার করেন। শোভা বহিন আমার প্যান্ট পর্যন্ত কেচে ইস্ত্রি করে দেয়, কিছুই খরচ নেয় না। এখানে 1.5 টাকা চায় কাচতে, আমি তো বরং ঋণী, উপবাস করতে হতো, আপনি তো দয়া করলে। খুশি হলেন লীলা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। টাকার তারও খুব দরকার ছিল। অতঃপর খুব তাড়াতাড়ি উন্নতি হতে লাগলো। ওর যে যন্ত্রপাতিতে এত মাথা তা অনিমেষ নিজেই জানত না। দেখতে দেখতে সে আরও একটি বড় কারখানার সঙ্গে যুক্ত হলো এবং মোটা টাকার মাইনে, কোয়ার্টারও। লীলামা ভেবেছিলেন এই দিন গৃহ ছেড়ে সে সেই কোয়ার্টারেই যাবে। অনিমেষ বললে, আপনি পাগল হয়েছেন মা, 1 মাকে ছেড়ে এসে আর 1 মার কাছে এসেছি, আপনাকে ছেড়ে কোথায় যাব, এত আরাম। সে ওর দেয় মাসিক টাকা জবরদস্তি করে বাড়িয়ে দিল। দেওয়ালির সময় ভালো 2টি শাড়ি কিনে লীলামার পায়ের তলায় রাখল। লীলা প্রতিবাদ করতে গেল অবশ্যই, কিন্তু কথা পারতেই দিল না অনিমেষ। বললে, আমি আপনার ছেলে নই, ছেলে বলে মনে করেন না। ওরা আর কিছু বলতে পারলেন না। মাসের পর মাস গেল, 3.25 বছর কেটে গেল। বাড়ি থেকে বেরোবার পর কাজে উন্নতি হয়েছে, বড় কোয়ার্টার দেওয়া হয়েছে, আলো জল প্রচুর। কিন্তু অনিমেষ এই প্রায় অন্ধকার ঘরটা ছেড়ে যেতে চায় না। আকর্ষণ? হ্যাঁ, লীলামা তো আছেনই, মায়ের মতোই যত্ন করেন। তাছাড়াও ওই সাধারণ চেহারার, সাধারণ মুখের মেয়েটিও যেন নতুন চেহারায় উদ্ভাসিত হচ্ছে ওর মনের দর্পণে। সাধারণ চেহারা, কিন্তু মেয়ে সাধারণ নয়। আস্তে আস্তে অনিমেষও এই অদ্ভুত নীরব মেয়েটির প্রবল আকর্ষণ অনুভব করে। আশ্চর্য মেয়ে, দিনের পর দিন কি সেবাটা না করে। গৃহসুখ নিজের বাড়িতে যা পেয়েছিল তার ঢের বেশি পায়। এটা কতকটা যেন দাবিতে দাঁড়িয়েছে। এখন ময়লা জামা কাপড় ছেড়ে চলে যায়, জানে শোভা আছে। ঘামে ভেজা জামা গেঞ্জি খুলে দেয়, মেলে দেওয়ার বা কাচার কোনটা কি প্রয়োজন সে তো শোভা জানে। এ কি মেয়ে, নেয় না কিছুই, কোনো দাবি করে না, নিঃশব্দে দিয়েই যায়। ধন্যবাদের চেষ্টা মাত্র করা যায় না ওর কাছে।
বুঝতে শেখে, সজাগ হয়ে ওঠে। শোভাকে সুন্দরী বলেই মনে হয়। আরও ভুল বোঝে না অনিমেষ, বরং আরও শ্রদ্ধা বাড়ে। নিজেকে ধিক্কার দেয় এই মেয়েকে চেনেনি বলে। এ অন্য জাতের মেয়ে, নিঃশব্দে দিয়ে যায়, চায় না কিছুই। কিন্তু বকুলকে যে বাগদত্ত সে। 2.5 বছর কেটে গেছে, 3 বছরের ওয়াদা। অনেক দিন ধরে ভাবল না, শোভাকে ছাড়তে পারবে না। সুতরাং সে প্রতিশ্রুতি ফিরিয়ে নেওয়া দরকার। চিঠি লিখবে না, দলিলের মধ্যে যাওয়া ঠিক নয়। তাছাড়া এতদিন পরে যেন জ্ঞান নেত্র উন্মীলিত হলো। সে তার প্রতিজ্ঞা রেখেছে কিনা তাই বা কে জানে। বয়সের সঙ্গে অনিমেষেরও অনেক অভিজ্ঞতা হয়েছে। বকুলকে সে এরকম মনে হয় না। সেই তো মরতে গিয়ে সব দায়িত্বটা ওর ওপর চাপিয়ে দিলে অবর্ণনীয় কষ্টের মধ্যে। মন ঠিক করে ফেলল আড়াল থেকে খবর নেবে। অফিস থেকে ছুটি নিল 4 দিনের। লীলামা আর শোভাকে বলল, আমার একবার কলকাতায় যাওয়া দরকার, 2-1 দিনের জন্যে। এইবার আসল শোভার চেহারাটা ধরা পড়ল। বলল না কিছুই, কিন্তু অবিরল ধারে চোখের জল ঝরতে লাগলো। এই দেখো পাগল, আমি মোটে 4 দিনের ছুটি নিয়েছি, এর জন্য এমন করছো কেন? যাবো আর আসবো। উত্তরও এলো না, জল ঝরাও বন্ধ হলো না। তবু যাত্রা বন্ধ করলো না। প্লেনেরই টিকিট নিয়েছিল। প্লেন পৌঁছলো সন্ধ্যার পর। ভালোই হলো, একটা হোটেলে ব্যাগটা রেখে তখনই বেরিয়ে পড়ল একটা ট্যাক্সি নিয়ে। প্রথমেই বকুলের বাড়ির কাছে গিয়ে খবর নেবার চেষ্টা করতে হবে। তার দরকার হলো না। বাড়ির কাছে গিয়েই দেখা গেল উৎসব সমারোহ, অর্থাৎ বিবাহ। কিন্তু কার? কাছে যেতে সে প্রশ্নেরও মীমাংসা হলো। বর সবে এসে পৌঁছেছে, অর্থাৎ মেয়ের বিয়ে। এ বাড়িতে একটিই মেয়ে, বকুল। সামান্য পরে পাত্রকেও দেখা গেল, ওরই প্রিয় বন্ধু ইন্দ্রজিৎ। অভ্যর্থনা করে নামাচ্ছে অনিমেষেরই বাবা। যেন মুক্তি পেল অনিমেষ। মনে হলো আনন্দে লাফালাফি করে ভোরের প্লেনেই ফিরল। বাড়ি ফিরে আসতেই লীলামা বললে, ভাগ্যে তুমি আজই এলে। মেয়ের কাণ্ড দেখো, সারা রাত অমনি বসে কেঁদেছে। ওই দেখো, সেই একভাবে বসে আছে। আপনি যান মা, ওকে আমি শায়েস্তা করছি। লীলামা অর্থটা বুঝলেন, তৎক্ষণাৎ সরে গেলেন। অনিমেষ একেবারে জোর করে তুলে ধরে বুকে চেপে ধরল শোভাকে। বলল, কি পেয়েছে বলো দেখি? কি ভেবেছ? কি? এসব কান্নাকাটি বন্ধ করো। মুখটা কি হয়েছে বলো দেখি? একদিনে যেন রোগা হয়ে গেছো। কালই মেরে দিয়েছে। বিয়ে করতে যাবে কি করে? এইবার মুখ তুলল শোভা। বিয়ে? কার? একটু মিথ্যাই বলল, তোমার আর আমার। সেই জন্যই একবার কলকাতায় যাওয়া দরকার ছিল, মা বাবাকে জানিয়ে আসার। ধীর কণ্ঠে শোভা বলল, আমাকে দয়া করে বিয়ে করতে গিয়ে কেন জীবনটা নষ্ট করবেন? আর উত্তর দিল না অনিমেষ। আরও জোরে বুকে চেপে ধরে ঠোঁটের ওপর ঠোঁটটা দিয়ে কথা বলা বন্ধ করলো।